অধ্যায়ের নাম হচ্ছে রক্ত ও সঞ্চালন। এই সুন্দর করে নোট করবে এই অধ্যায়। আচ্ছা, তো রক্ত ও সঞ্চালন, রক্ত ও সঞ্চালনের, রক্তের ইংরেজি হচ্ছে ব্লাড আর সঞ্চালন ইংরেজি হচ্ছে সার্কুলেশন। তো আমাদের পুরা বডির মেকানিজমটা, যেটা আমাদের যে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যে ধর্মের, আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদের যে কত সূক্ষ্মভাবে তৈরি করছে সেটা বোঝার জন্য হইলেও মেডিকেলে পড়া উচিত। মানে মেডিকেলে যখন তুমি পড়ার পর দেখবা যে আসলে সৃষ্টি এত সুন্দর, যে এই যে আমাদের পুরো দেহের ভেতর এই রক্ত নালীগুলা যে চলাফেরা করে, আমাদের পুরো বডির ভেতর যে রক্ত নালীগুলা চলাফেরা করে এবং রক্ত নালী দিয়ে যে রক্ত চলাচল করে, এটা হচ্ছে কি অসম্ভব জটিল একটা প্রক্রিয়া এবং কোনো বিজ্ঞানীর পক্ষে কিন্তু টিল নাও সম্ভব হয়নি এইরকম ব্লাড সার্কুলেশন সিস্টেম ক্রিয়েট করা। কারণ এরকম নেটওয়ার্ক, মানে ব্লাড সার্কুলেশনের যে নেটওয়ার্ক, একটা ধমনির পর শিরা দুইটার মাঝখানে কৌশিক জালিকা, এরকম যে গঠন, সূক্ষ্ম গঠনটা আসলেই দেখলে মন থেকেই চলে আসে যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মানে এত সুন্দর গঠন। সো এই যে আমাদের রক্ত সঞ্চালন, এই টপিকসটা আসলে কোথা থেকে আসলো? ব্যাপারটা হচ্ছে আমাদের বডি একটা হচ্ছে যে আমরা চলাফেরা করতে পারি অলওয়েজ, দ্যাট মিনস আমাদের নিজেদের একটা চলন রয়েছে, চলন বা অঙ্গ সঞ্চালন বলি আমরা জিনিসটাকে। সো আমাদের পুরা দেহের জন্য অনেক কোষ, আমাদের প্রায় বলা হয় 10⁻14 ট্রিলিয়ন কোষ থাকে আমাদের বডিতে। এই যে এত কোষ, প্রত্যেকটা কোষের গঠন আমরা জানি। কোষের ভেতর কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম থেকে শুরু করে সবকিছু থাকবে। সো মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের কোষের পাওয়ার হাউস, শক্তি উৎপাদনের যে ঘর। তার মানে প্রতিটা কোষের কাজ করার জন্য শক্তি দরকার। প্রতিটা কোষের শক্তি কোথা থেকে আসবে? এটিপি থেকে আসবে। এই এটিপি কোথা থেকে জেনারেট হবে? মাইটোকন্ড্রিয়া থেকে জেনারেট হবে। এই যে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করবে, তৈরি করার যে মাইটোকন্ড্রিয়া যে এটিপি তৈরি করে, কিসের সাহায্যে করে? অক্সিজেনের সাহায্যে করে। এই অক্সিজেনের সাহায্যে মাইটোকন্ড্রিয়া যে এটিপি তৈরি করে, একে আমরা বলি শ্বসন বলি। কি বলি আমরা একে? শ্বসন। তো শ্বসনের মধ্যে কোন শ্বসন হয়? এটা অন্তঃশ্বসন হয়। তার মানে মেইন মোটোটা হচ্ছে আমার প্রতিটা কোষে অক্সিজেন দিতে হবে। প্রতিটা কোষে যখন অক্সিজেন যাবে, প্রতিটা কোষ কি করবে? কাজ করবে। প্রতিটা কোষ থেকে শক্তি উৎপন্ন হবে এবং অক্সিজেন ইউজ করে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার নিয়ে আসবে। কারণ কার্বন ডাইঅক্সাইড কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষক্রিয়া তৈরি করে। সো এই পুরা বডির কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সবকিছু নিয়ে যাওয়া। তারপর যে হরমোনগুলো ক্ষরণ হয়, আমাদের দেহে নানা জায়গায় বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। সো রক্ত আসলে আমাদের বডিতে একটা পরিবাহক হিসেবে কাজ করে, সে পরিবহনে কাজ করে। রক্তের মধ্য দিয়ে সবকিছু পরিবাহিত হয় এবং রক্তটাই আমাদের রক্তনালী, কিছু রক্তনালী মোটা, কিছু রক্তনালী চিকুন, কিছুটা আরও চিকুন, কিছুটা অনেক সূক্ষ্ম, কিছু দেখতে মাইক্রোস্কোপ দরকার হয়। সো এই যে রক্তনালীগুলোর নানা সাইজ ভ্যারিয়েশন, এগুলোর মধ্য দিয়ে রক্ত যাচ্ছে, এই পুরা জিনিসটা যাওয়াটাকে নিয়ন্ত্রণ করে আমাদের বুকের বাম পাশে এই যে সদা সঞ্চরণশীল যে অঙ্গ, তার নাম হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড আমাদের পুরা বডিতে রক্তের প্রবাহটা নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ড তাহলে আসলে আমাদের কিসের মতো কাজ করে? হৃৎপিণ্ড অ্যাক্টস লাইক এ পাম্প মেশিন। এটা পাম্প মেশিনের মতো কাজ করে, এটা পাম্প করে ক্রমাগত। পাম্প করে কি করে? পাম্প করে আমাদের যে ব্লাড আছে, এই ব্লাডটাকে আমাদের সারা দেহে পৌঁছে দেয়। সো এই জায়গায় রক্ত সঞ্চালন যখন আমরা পড়তে যাব, রক্ত পড়বে আলাদা এবং সঞ্চালন করার জন্য যে মাধ্যমটা দরকার হয় তাকে আমরা কি বলি? হৃৎপিণ্ড বলি। এই হৃৎপিণ্ড আমাদের সারা দেহে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডে কোনো জায়গায় কোনো ব্যাঘাত হলে, হৃৎপিণ্ডের কাজের মধ্যে যদি কোনো হেরফের হয়, তখন কিন্তু আমাদের জীবন নিয়ে শঙ্কা চলে আসে। এই যে ধরো হচ্ছে মানুষের মৃত্যু বলতে যে আমরা বলি যে মারা গিয়েছে একটা মানুষ মারা যাওয়া বলতে আসলে ইসলামে বলা হয় যে রুহুটা চলে যায় আমাদের এখান থেকে, রুহুটা বের হয়ে যায়, বা কোন ধর্মে কি, বাকি ধর্মে কি বলে জানি না। সো এই জিনিসটা আসলে যদি আমি সাইন্টিফিক্যালি বলতে চাই, তাহলে আসলে কি আমাদের দুইটা অঙ্গের কাজ অফ হইতে হবে। তোমার দেহের দুইটা অঙ্গের কাজ যদি অফ হয়, তার মানে তোমার মৃত্যু নিশ্চিত। মেইন যেটা, সেটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড। তোমার যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিবে। হৃৎপিণ্ড পাম্প করবে না। হৃৎপিণ্ড যদি পাম্প না করে, তাহলে আমাদের কোথাও রক্ত যাবে না। কোথাও রক্ত না গেলে আমাদের মস্তিষ্কেও রক্ত যাবে না। মস্তিষ্কে রক্ত না গেলে আমাদের স্নায়ুগুলো রক্ত পাবে না। স্নায়ু যদি রক্ত না পায়, স্নায়ু কোষগুলো কি অক্সিজেন পাবে না। তার মানে অক্সিজেন না পেলে স্নায়ুকোষের মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করতে পারবে না। সো আস্তে আস্তে স্নায়ুকোষগুলা ডেথ হয়ে যাবে, স্নায়ুকোষগুলা মরে যাবে এবং স্নায়ুকোষগুলো যখন মরে যায়, তখন আলটিমেটলি একটা মানুষ মারা যায়। সো
এই হচ্ছে আমাদের দুইটা ভাইটাল অর্গান। সো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা তাহলে আসলে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের দেহের প্রতিটা অঙ্গে রক্ত পাঠানো, প্রতিটা অঙ্গে অক্সিজেন পাঠানো আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সো আমাদের হৃৎপিণ্ড এই জন্য বলা হয় মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ হৃৎপিণ্ড যদি ঠিকমতো কাজ না করে আমাদের দেহ আর দেহ থাকবে না, আমরা জীবিত না হয়ে মৃত হয়ে যাব। সো হৃৎপিণ্ডকে এই জন্য সংরক্ষণ করে রাখা হয়। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের বলছি যে আমাদের দুইটা ইম্পর্টেন্ট অর্গান আছে, একটা কি আমাদের হৃৎপিণ্ড আর একটা মস্তিষ্ক। আমাদের আল্লাহ তাআলা বা আমাদের সৃষ্টিকর্তা কত ভালো একজন কারিগর, সে আমাদের দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গকে কিন্তু বাঁচায় রাখছে যে বিপদ আপদ থেকে। এই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গের উপর সে একটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন দিয়ে রাখছে যেন তার কিচ্ছু না হয়। যেমন হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কই থাকে, আমাদের বক্ষ পিঞ্জরে থাকে না, এই যে আমাদের পরশুকাগুলা রয়েছে, এই পরশুকাগুলার বক্ষ পিঞ্জরের মধ্যে থাকে। দ্যাট মিন্স কি, এই বক্ষ পিঞ্জরটা আমার হৃৎপিণ্ডকে রক্ষা করে কোনো ধরনের ঝামেলা থেকে। তারপর হচ্ছে ঘুষি দিলে, ধরো যদি হৃৎপিণ্ড বাইরে থাকতো এক ঘুষি দিয়ে তুমি হৃৎপিণ্ড ফাটায় ফেলতে পারতা, বাট এখন হৃৎপিণ্ডকে ঘুষি দিলে কিন্তু খুব বেশি কিছু হবে না। খুব জোরে যদি বক্সাররা ঘুষি দেয় তখন দেখা যায় অনেক সময় হাড় ভেঙে যায়, হাড় ভেঙে হচ্ছে হৃৎপিণ্ডটা আর মধ্যে হয়তো ইনজুর্ড হয়, বা গুলি করলে। এমনকি এই যে বক্ষপিঞ্জরের মধ্যে যে পরশুকাগুলা থাকে, এই পরশুকাগুলা কিন্তু গুলি করা থেকে আটকায়। অনেক সময় গুলি এই পরশুকায় লাইগা আলটিমেটলি হৃৎপিণ্ডে যায় না। সো অনেক ধরনের বেনিফিটই কিন্তু আমাদের হৃৎপিণ্ড দিচ্ছে। ঠিক তেমনি আমাদের মস্তিষ্ক, মস্তিষ্ককে কোন আবরণে আটকে রাখছে, এই করটিক আবরণে আটকে রেখেছে, যেন কি হয় এই মস্তিষ্কের মধ্যেও যেন কোনো আঘাত নয়। তুমি মাথায় যত জোরেই ঘুষি দাও একটা দেখা যায় চাপ ক্রিয়েট হবে মাথার মধ্যে, বাট ব্রেনটা যদি বাইরে থাকতো, ব্রেনে এক ঘুষি দিলে ব্রেন গলা যেত। ব্রেন হচ্ছে একদমই হচ্ছে যে চর্বি জাতীয় খুবই সফিস্টিকেটেড একটা অর্গান। আমাদের মেডিকেলের ল্যাবগুলায় যখন আমরা অ্যানাটমি পড়ার জন্য ব্রেইনটা দেখি, তো দেখা যায় ব্রেইনের উপরে একটা আবরণ থাকে মেনিনজেস, সেই মেনিনজেসটা তুলে ফেললে ভেতরের ভাঁজগুলা ভালো বোঝা যায়। তো তুলে ফেলার পর দেখা যায় কি ব্রেনটা ভাঙ্গা 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 পড়তে থাকে। সো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা অর্গান আমাদের মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা খুব সুন্দর করে আমাদের জন্য সেভ করে রাখছে, যে কোনোভাবেই যেন এদের কোনো ক্ষতি না হয়। তো এই যে আমাদের পুরো বডিতে রক্ত সঞ্চালন, এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক কনফিউজ ছিল, আসলে রক্ত সঞ্চালন কিভাবে হয়, রক্ত সঞ্চালন আমার পুরো বডি আসলে কিভাবে কাজ করে, মানে হিউম্যান ফিজিওলজিটা আসলে কিভাবে কাজ করে। আমরা নর্মাল আমাদের বডির ভেতর যা চলে তাকে আমরা বলি ফিজিওলজি, আর নর্মালের বাইরে অ্যাবনর্মাল যদি কিছু চলে তাহলে আমরা তাকে বলি প্যাথোলজি বলি। তো এই যে আমাদের বডির নর্মাল ফিজিওলজি বা মানবদেহের শরীরতত্ত্ব কিভাবে চলে, এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করতে থাকে, এবং গবেষণা করার পর আলটিমেটলি তারা দেখতে পায় যে রক্ত সংবহন তন্ত্রটা আবিষ্কার করে বিজ্ঞানী উইলিয়াম হার্ভে 1600 সালের দিকে। বিজ্ঞানী উইলিয়াম হার্ভে মানবদের রক্ত সঞ্চালন বা কিভাবে রক্ত চলাফেরা করে এটা নিয়ে একটা সাম্যক ব্যাখ্যা দিছিল। ব্যাখ্যা দেওয়ার পর তার এই ব্যাখ্যা থেকে আলটিমেটলি মানবের শরীরতত্ত্ব বা হিউম্যান ফিজিওলজি এইটা ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। সো হিউম্যান ফিজিওলজির জনক আসলে কে? হিউম্যান ফিজিওলজির জনক উইলিয়াম হার্ভে, বা যদি বলা হয় মানবদেহের সর্বপ্রথম রক্ত সঞ্চালন বা রক্ত সংবহন কে দেখতে পেয়েছে? উইলিয়াম হার্ভে। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। সো আমাদের উইলিয়াম হার্ভের কথা গেল। এখন আসা যাক আমাদের রক্তের আলাপে, যে আমাদের রক্ত আসলে তাইলে কি? রক্ত ইংরেজি হচ্ছে আমাদের ব্লাড, রক্ত ইংরেজি আমাদের কি? ব্লাড। কিন্তু রক্ত ইংরেজি ব্লাড হইলেও মেডিকেলীয় একটা টার্ম দেখবা, যে মেডিকেলীয় টার্ম, মেডিকেলীয় টার্মে এই টার্মটা বারবার পাবা, যে রক্তকে বলা হবে হিমো। কোথাও HAEMO ইউজ করে, কোথাও HEMO ইউজ করে, ঠিক আছে? তার মানে রক্তের মধ্যে এই টার্মিনোলজিটা পাবা, এটা ব্যবহার করা অধিক যুক্তিযুক্ত। তো রক্তের মধ্যে এই হেমো কথাটা ইউজ করে আমাদের। তো রক্ত আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। রক্তের মানে কম বেশি হোক আর যা হোক সেটা তোমার জন্য বিপদ। সো রক্তটা এনাফ পরিমাণে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখবা যে ফেসবুকে কিছুদিন পর পর দেখা যায় যে ব্লাড চেয়ে মানুষের পোস্ট,
যে অন্য কোনো অর্গান নিয়ে কিন্তু এত পোস্ট দেখবে না। ব্লাডটা কতটা দরকার আমাদের, যে ব্লাড নিয়ে বারবার পোস্ট আসে যে ব্লাড চাই, এই গ্রুপের রক্ত চাই, ওই গ্রুপের রক্ত চাই। তোমরা সবার বয়স প্রায় 16 হয়ে গেছে, তোমরা আলটিমেটলি কিছুদিন পর 18তে চলে যাবা। তোমরা নিজেদের ব্লাড গ্রুপ অবশ্যই জানবা এবং ব্লাড দান করবা, রক্ত দান করবা। কারণ আলটিমেটলি আমাদের লোহিত রক্তকণিকাগুলো হচ্ছে যে নষ্ট হয়ে যায় 120 দিন পর পর। শ্বেত রক্তকণিকাগুলো 7 থেকে 10 দিন, শ্বেত রক্তকণিকাগুলো এক এক টাইম বাঁচে, অনুচক্রিগুলো 7 থেকে 10 দিন বাঁচে। সো আলটিমেটলি রক্ত দিলে কোনো ক্ষতি নাই এবং হচ্ছে রক্ত দিলে আরও ভালো। রিসার্চে দেখা গেছে ব্লাড ক্যান্সার থেকে বাঁচার, মানে ব্লাড ক্যান্সার, মানে যারা ব্লাড দেয় নিয়মিত তাদের ব্লাড ক্যান্সারের পরিমাণও কম হয়। সো রক্ত অবশ্যই দিবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ছেলেরা তো অবশ্যই দিবা। মেয়েদের যদি বডি ফিটনেস ভালো থাকে, ওজন 50 কেজির বেশি হয়, তখন মেয়েরাও দিতে পারো, কিন্তু বেশিরভাগ বাংলাদেশি মেয়েদের ওজনই 50 কেজির নিচে হয়। তো এখন আসা যাক তাহলে আমাদের রক্তের মধ্যে। রক্ত বা ব্লাডটা তার মানে হচ্ছে যে আমাদের এক প্রকার এই জিনিসটার যদি আমি ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য বলি, আচ্ছা প্রথমে উৎপত্তি বলি। এই রক্ত বা ব্লাডটা আমাদের কোথা থেকে তৈরি হয়? রক্ত বা ব্লাডটা উৎপত্তি হয় আমাদের ভ্রূণের মেসোডার্ম থেকে। ভ্রূণের কোন লেয়ার থেকে? ভ্রূণের মেসোডার্ম থেকে। আমাদের ভ্রূণের যে 3টা লেয়ার রয়েছে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, মাঝখানের যে লেয়ার মেসোডার্ম, এই মেসোডার্ম থেকে এই রক্তের তৈরি হয়। সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ভ্রূণের কোন লেয়ার থেকে রক্ত তৈরি হয়? ভ্রূণের মেসোডার্ম থেকে। এরপরে একটা কথা আসে যে আমাদের বডিতে রক্তটা আসলো কোথা থেকে? কারণ রক্তটা কিন্তু কোনো বেসিক টিস্যুর মধ্যে পড়ে না। যেমন আমি যদি বলি যে আমাদের মানবদেহে কয় ধরনের টিস্যু থাকে, তোমরা লাভ দিয়ে উঠবা তোমাদের এসএসসি নলেজ যে আমাদের দেহে 4 ধরনের টিস্যু থাকে। কি কি টিস্যু থাকে? আমাদের দেহে থাকে হচ্ছে এপিথেলিয়াম বা আবরণী কলা, তারপর আমাদের দেহে থাকে হচ্ছে যোজক কলা বা কানেকটিভ টিস্যু, আমাদের দেহে থাকে পেশি কলা বা মাস্কুলার টিস্যু, আর একটা থাকে স্নায়ু কলা বা নার্ভ টিস্যু। তো রক্তটা আসলে আমাদের যোজক কলার ক্লাসিফিকেশনে পড়ে বা কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। এখন কানেকটিভ টিস্যু অনেক টাইপের হয়, যেমন আমাদের টেন্ডন, লিগামেন্ট, এই জায়গাগুলো আমাদের কানেকটিভ টিস্যু থাকে। আর এই যে রক্তটা হচ্ছে, এটা হচ্ছে তরল যোজক কলা। ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি এবং রক্তটা আসলে আমাদের কি? তরল যোজক কলা, তার মানে কি? লিকুইড কানেকটিভ টিস্যু। লিকুইড কানেকটিভ টিস্যু, এটাকে বলা হয় তরল যোজক কলা। তার মানে আমাদের কানেকটিভ টিস্যুর মধ্যে যে ক্লাসিফিকেশন আছে তার মধ্যে এই রক্তটা পড়ে হচ্ছে তরল যোজক কলার মধ্যে। এখন এই রক্তের যদি আমি ক্যারেক্টারিস্টিক বলি, ক্যারেক্টারিস্টিক্স যদি আমি বলি বা বৈশিষ্ট্য যদি আমি রক্তের বলি, আমি রক্তের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমি দেখতে পাবো? রক্তের মধ্যে আমি কি কি বৈশিষ্ট্য পাবো? প্রথমে আমি রক্তের যদি রং দেখি, রক্তের রং দেখলে দেখতে পাবো আমাদের রক্তের রং হয় লাল। রক্তের রং লাল হওয়ার কারণ কি? রক্তের রং লাল হওয়ার কারণ হচ্ছে কিসের উপস্থিতির কারণে? হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে আমাদের রক্তের রং কি হয়? লাল হয়। সো হিমোগ্লোবিন তো মেইনলি লোহিত রক্তকণিকার উপাদান। সো লোহিত রক্তকণিকার উপাদান হওয়ার কারণে হিমোগ্লোবিনটা লোহিত রক্তকণিকায় থাকে, এই জন্য রক্তের রং কি হয়? লাল হয়। তারপর হচ্ছে এর পরিমাণ যদি আমি দেখি যে এর পরিমাণটা আসলে কত, আমাদের রক্তের পরিমাণটা মানবদেহে কত। তো মানবদেহে হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে, 5 থেকে 6 লিটার রক্ত পাওয়া যায়। যেটাকে যদি আমি মোট দেহের বলি, তার মানে আমাদের মোট দেহের কম্পারিজনে এই রক্তের পরিমাণ হচ্ছে মোট দেহের 8%। মোট দেহের ওজনের 8%। তো আমাদের মোট দেহের যদি আমি ওজন করি, ওজন করলে 8% তার মধ্যে মিনিমাম রক্ত পাওয়া যাবে। তার মানে একটা 70 কেজি মানুষ যদি হয়, 70 কেজি 8% করো কত হয়? 7 8 56, মানে 5.6 লিটার। দ্যাটস ওয়াই ইন জেনারেল কমনে বলা আছে কত? 5 to 6 লিটার। তো আমাদের মোট দেহের কত পার্সেন্ট? 8%। তো এখন তার মানে রং গেল, পরিমাণ গেল।
তারপর যা আসবে সেটা কি, তারপর আসবে হচ্ছে আমাদের রক্তের রং, রক্তের পরিমাণ, রক্ত কেমন, রক্ত আমাদের তরল, এবং হচ্ছে রক্তের পিএইচ, খুবই ইম্পর্টেন্ট কথা, রক্তের পিএইচ। দেখো এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো তোমার কাছে মনে হতে পারে যে এগুলা বইয়ের একদম প্রথম লাইন, আমি সব পারি, বাট এই জায়গা থেকে যে মেডিকেলে কত 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 কতবার প্রশ্ন আসছে তার কোনো ইয়াত্তা নেই। সো দ্যাটস ওয়াই এই যে জায়গাটা খুব 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 ইম্পর্টেন্ট, এবং কথাগুলো মাথায় ঢুকাও। এবং একটা কাজ করবা, আমি আমার স্টুডেন্টদের যখন পড়াই ব্যাচে তখন বলি যে আমার সাথে সাথে বলতে, আমার সাথে সাথে যখন বলে তখন সেই জিনিসটা মনে থাকে বেশি। তোমরাও বাসায় বসে বসে অন্তত মনে মনে আমি যে কথাগুলো বলতেছি আমার সাথে বলো, তাহলে দেখবে তোমাদের মেমোরাইজেশন পাওয়ার আরো অনেক গুণ বেড়ে যাবে। তো পিএইচ যেটা আমাদের, এই রক্তটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়, তার মানে আমাদের রক্ত অম্লীয় না, আমাদের রক্ত ক্ষারীয়। এবং ক্ষারীয় কি বেশি না অল্প? ঈষৎ ক্ষারীয়, তার মানে অল্প ক্ষারীয়। আমরা জানি 7-এর উপরে হলে সেটা ক্ষারীয় হয়। সো 7 থেকে একটু উপরে, খুব বেশি উপরে না। এর রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45, বা আমাদের গড়ে যেটা বলা হয়, গড়ে বলা হয় হচ্ছে 7.4। তো হচ্ছে যে আমাদের পিএইচ 7.35 থেকে 7.45, এটা হচ্ছে আমাদের নর্মাল পিএইচ। তো পিএইচ এর জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ পিএইচ হচ্ছে আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যে বেঁচে আছো, তোমার পিএইচ ঠিক আছে, দ্যাটস ওয়াই তুমি বেঁচে আছো। তোমার পিএইচ এ কোনো গন্ডগোল হবে, তোমার হৃৎপিণ্ডের ক্রিয়া থেকে শুরু করে সব কিছু ঝামেলা দেখা যাবে। এবং আমরা যে বাফার পড়ি, তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো বা সেকেন্ড ইয়ার মুখী ছিলা, তারা অবশ্যই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায়ে বাফার জিনিসটা পড়েছো, যেখানে অম্ল আর ক্ষারের মধ্যে, অম্ল আর ক্ষার মিলিয়ে এমন একটা দ্রবণ তৈরি করা হয় যেখানে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, এমন একটা দ্রবণ। অম্ল এবং তার হচ্ছে যে দুর্বল অম্ল এবং তার সবল ক্ষার এর লবণ দ্বারা। সো এই যে বাফার জিনিসটা, বাফার জিনিসটা আবিষ্কার হয়েছে কিন্তু মানব দেহে। বাফার কিন্তু আবিষ্কার হয়েছে কোন জায়গায়? মানব দেহে বাফার আবিষ্কার হয়েছে। কারণ আমাদের দেহে বাফার, ব্রাইটনেস কমাবো, ব্রাইটনেস বেশি, ব্রাইটনেস কমাইলে একটা লাইট অফ করা লাগবে। আচ্ছা, একটা সুইচ, এবার ঠিক আছে ব্রাইটনেস। এখন পিএইচ কি আজীবন তোমার বডিতে 7.35 থেকে 7.45 মেনটেন করা সম্ভব? সম্ভব না। পিএইচ তো ওঠানামা করবেই। কারণ ধরো তুমি হচ্ছে এখন লেবুর শরবত খেলা 5 গ্লাস, লেবুর শরবত খেলে লেবুর শরবতে সাইট্রিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড খেলে পিএইচ এর কিছুটা পরিবর্তন হতেই পারে। আর বাফারের মধ্যে কিন্তু বলা আছে যে অল্প পরিমাণে, সামান্য পরিমাণে হচ্ছে সবল অ্যাসিড বা সবল ক্ষার যোগ করলে, বেশি পরিমাণে যদি দাও পিএইচ পরিবর্তন হতেই পারে। ওষুধগুলো আমরা যে খাই, ওষুধের কারণেও পিএইচ এর কিছু পরিবর্তন ঘটে। সো এই যে পিএইচ এর পরিবর্তন ঘটতে পারে আমার, কিন্তু কতটুকুর মধ্যে পিএইচ এর পরিবর্তন হইতে পারে, কতটুকুর বেশি যাইতে পারবে না, এটাকে বলা হয় ক্লিনিক্যাল পিএইচ। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পিএইচ। ক্লিনিক্যাল পিএইচ হচ্ছে যে এই পিএইচটা রেঞ্জের মধ্যে থাকলে ভালো, এর থেকে কম বেশি যদি হয় পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। ক্লিনিক্যাল পিএইচ হচ্ছে 0.05 ওঠানামা করতে পারে। তার মানে হচ্ছে 0.05, এটা থেকে যদি 0.05 বাদ দাও তার মানে 7.3, এটা থেকে যদি 0.5 বা যোগ করো এটার সাথে, তাই 7.5। এটাকে বলা হয় কি? ক্লিনিক্যাল পিএইচ। তোমাদের কেমিস্ট্রি বই, তোমাদের কেমিস্ট্রি বই, তোমরা যে কেমিস্ট্রি বইটা পড়ো হাজারি নাকসারের বইয়ে, সেখানে একটা কথা বলা আছে কেমিস্ট্রি বইয়ের মধ্যে, যে পিএইচ এর পরিবর্তন 0.5 হলে মানবদেহে পিএইচ এর পরিবর্তন 0.5 হলে মানবদেহে নানা সমস্যা দেখা যায়। বাট এটা 0.5 হবে না, এটা হবে 0.05। যে পিএইচ এর পরিবর্তন 0.05 এর বেশি হলে, যে এর বেশি যখন হবে তখনই আমাদের দেহে নানা সমস্যা দেখা যায়। এই জন্য এই পিএইচটাকে বলি ক্লিনিক্যাল পিএইচ। যে
আচ্ছা, তো ক্লিনিক্যাল পিএইচ মানে হচ্ছে যে এই পিএইচটার মধ্যে আমাদের কোনো সাইন সিমটম সেভাবে থাকবে না, এর বেশি যদি ওঠানামা করে তখন পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। এবং পিএইচ ওঠানামা করলে আসলে পেশেন্টের কি সমস্যা দেখা যায়, আমাদের এই স্নায়ুতন্ত্রগুলো ঠিকমতো কাজ করে না। সো দেখা যাবে যে পিএইচ ওঠানামা করতেছে সে এরকম করে হ্যাঁ বলো, মানে হচ্ছে যে তার ল্যাথার্জিক হয়ে যাবে একদম। তারপর হচ্ছে যে আমাদের খাবার হজমের সমস্যা হবে, কিডনি ইউরিনেশনটা কমে যাবে। সো এরকম ঝামেলা দেখা যায় পিএইচ ওঠানামা করলে। এবং এটা হচ্ছে 7.3 থেকে 7.5 এর মধ্যে এটা ক্লিনিক্যাল পিএইচ যে ভালো। এর বেশি কমলে 7.3 থেকে কমলেও ঝামেলা, 7.5 থেকে বাড়লেও ঝামেলা। কত পিএইচ এর নিচে পেশেন্ট আমরা বাঁচাইতে পারবো না, যে এরপর পেশেন্ট আর বাঁচবে না। পিএইচ যদি 6.8 থেকে 7.8 এর থেকে ওঠানামা করে তখন পেশেন্টের মৃত্যু নিশ্চিত। যে মৃত্যু নিশ্চিত কত পিএইচে, 6.8 থেকে 7.8 এর বেশি কম ওঠানামা করলে। এবং মেডিকেল সেক্টরে আমাদের স্পেশালভাবে এই অ্যাসিড বেস ব্যালেন্স বলি আমরা। অ্যাসিড মানে তো অ্যাসিড বেস মানে ক্ষার, আমাদের স্পেশালভাবে অ্যাসিড বেস ব্যালেন্সটা খুব ভালোভাবে শেখানো হয়। কারণ অ্যাসিড বেস ব্যালেন্সে একটু গোলমাল হলে রোগী অক্কা চলে যাবে, একদম মারা যাবে, ওই রোগীকে বাঁচানো যাবে না কোনোভাবেই অ্যাসিড বেস ব্যালেন্সে যদি আমি একটু গোলমাল করে ফেলি। সো এই 6.8 থেকে 7.8 এর বেশি কম যদি ওঠানামা করে তার মানে পেশেন্টের মৃত্যু নিশ্চিত। মানে 6.8 থেকে 7.8 এ থাকলে তখনও পেশেন্টকে বাঁচানো যায় নানা প্রসিডিউর মেনটেন করে। পিএইচ কমানো বাড়ানোর নানা ড্রাগ আছে, স্যালাইন প্রয়োগ করতে পারি আমরা, নানা কিছু প্রয়োগ করে পিএইচটাকে ঠিক করার চেষ্টা করি। বাট এর বেশি ওঠানামা করলে তখন আমার পেশেন্টকে বাঁচানোটা টাফ। এখন এই যে 7.35 পিএইচ যদি আমাদের, এটা নিচে লেখো, পিএইচ যদি হচ্ছে আমাদের লেস দেন 7.35 হয়, পিএইচটা 7.35 এর চেয়ে কমে গেছে, তখন যে সমস্যাটা হয় তাকে আমরা বলি অ্যাসিডোসিস বলি। তখন যে সমস্যাটা এটা বলি কি অ্যাসিডোসিস। আর পিএইচ যদি আমাদের, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17 সালের প্রশ্ন, আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম সে বছরের প্রশ্ন। আর পিএইচ যদি মোর দেন 7.45 হয় তাকে আমরা বলি অ্যালকালোসিস বলি। ঠিক আছে, এই দুইটা জিনিস। তার মানে একটা হচ্ছে অ্যাসিডোসিস, পিএইচ যদি 7.35 এর নিচে নেমে যায়। যদিও ইন জেনারেল তোমার কাছে মনে হবে যে না 7.35 এর নিচে নামলে তো সেটা অ্যাসিডোসিস, অ্যাসিডিক নাও হতে পারে। কারণ ধরো 7.1 হলে কি সেটা অ্যাসিডিক, কারণ 7.1 তো আমার ক্ষারীয় রেঞ্জে আছে, তাই না? কিন্তু মেডিকেলের জন্য আমরা পিএইচ এর রেঞ্জটা 7.35 থেকে 7.45 একটা স্পেসিফিক রেঞ্জ আমরা ধরে রাখছি। এই রেঞ্জের চেয়ে কম বেশি হলেই 7.45 এর উপরে যখন যাবে তখন আমরা তো একে অ্যালকালোসিস বলতে পারি উইথাউট এনি ডাউট। অ্যালকালোসিসও বলে, অনেক জায়গায় অ্যালকেমিয়াও বলে। বাট 7.35 এর নিচে নামলে তখন আমরা যদি একে কি বলতে পারি, আমরা একে কি মাইল্ড অ্যালকালোসিস বলবো? পারি না, কারণ আমরা এই রেঞ্জটাকে নর্মাল ধরছি। তো এই রেঞ্জটাকে যেহেতু নর্মাল ধরছি, এটার নিচে নামলে তখন আমরা এটাকে অ্যাসিডোসিস বলি। এখন কোনো বই 7 এর নিচে অ্যাসিডোসিস বলা, বাট ইন্টারন্যাশনাল যতগুলো বই আছে ইন্টারন্যাশনাল বইগুলো আমি ঘেটেই দেখছি যে 7.35 এর নিচে নামলেও অ্যাসিডোসিস বলে। সো তুমি একদম টিপিক্যাল সূত্র অনুযায়ী অ্যাসিডোসিস এটা মিলাইতে পারবা না, এটা মানব দেহের জন্য স্পেসিফিকভাবে আমরা এই অ্যাসিডোসিসটা বলি। ঠিক আছে, আচ্ছা এতটুকু লেখা হয়েছে আশা করি তোমাদের। ওকে, এখন হচ্ছে যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা যেটাকে আমরা কি বলি আপেক্ষিক গুরুত্ব। স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, এটা তো পানির সাপেক্ষে মাপা হয়। সো এইটার স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব আছে 1.065। তার মানে কি রক্তের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। তার মানে কি রক্ত পানিতে দিলে ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে। নর্মালি দেখা যায় রক্ত পানিতে, এক ড্রপ রক্ত পানিতে পড়লে সেটা আমাদের পানির সাথে মিশে যায় পানির রঙের মতো। পানির রঙটা কিছুক্ষণ লাল থাকে, তারপর আস্তে আস্তে রক্তটা নিচে পড়ে যায়। তো
তো স্পেসিফিক গ্র্যাভিটি এর বেশি। তাপমাত্রা একটা ইম্পর্টেন্ট কথা এই জায়গায় আমাদের, যে আমাদের রক্তের তাপমাত্রা, আমাদের রক্ত কিন্তু আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমাদের বডির তাপমাত্রা, মস্তিষ্কের কথা যদি বলি, আমাদের দেহের তাপমাত্রাটা কে নিয়ন্ত্রণ করে? আমাদের দেহের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস। আমাদের এই যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাস আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তো এই নর্মালি আমাদের দেহের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, বা ফারেনহাইটে যদি আমি বলি তাহলে হবে 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। তো এখন বলতে গেলে হয় কি বুঝছো, ধরো আমরা যারা মেডিকেলে পড়ি, আমাদের ভাইভা তো খুব বেশি মেডিকেলে, তো থার্ড ইয়ারে ওঠার পর থেকে মেডিসিন ওয়ার্ডে প্লেসমেন্ট যখন থাকে তখন হচ্ছে রোগীর জেনারেল এক্সামিনেশন করা লাগে। জেনারেল এক্সামিনেশন মানে হচ্ছে একটা নিরীহ রোগী তোমার সামনে শুয়ে থাকবে, ওই রোগীটাকে হচ্ছে তুমি গিয়ে সালাম দিবা, সালাম দিয়ে বলবা আসসালামু আলাইকুম, আমি এই মেডিকেল কলেজে, ধরো আমি কিভাবে বলি, আমি বলি যে আসসালামু আলাইকুম, আমি মুগদা মেডিকেল কলেজের 3য় বর্ষের একজন ছাত্র, আমি আপনার কিছু শারীরিক পরীক্ষা করতে চাই। এই শারীরিক পরীক্ষা করার সময় আপনার কোনো সমস্যা হবে না, আপনার যদি কোনো সমস্যা হয় বা আপনি যদি ব্যথা পান তাহলে আমাকে বলবেন, আপনি কি আমাকে আপনার শারীরিক পরীক্ষা করার অনুমতি দিচ্ছেন? তো ওই লোক অবশ্যই বলে হ্যাঁ দিচ্ছি, কারণ সরকারি মেডিকেল কলেজে তো নর্মালি ডাক্তারের সংকট থাকে, তো আমরা গেলে তারা একটু ডাক্তার ডাক্তার মনে করে। আবার অনেকে বলে যে না এই ওরে সব বলিস না, ও তো ডাক্তার না, ওরা তো শিখতেছে, মানে বাঙালি তো আরো চালাক, বুঝি তো। তো অনুমতি নেওয়ার পর তারপর তাকে আমরা এক্সামিনেশন করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন বলে। ধরো তার গেঞ্জি একদম উঠায় ফেলি, ছেলে মানুষ হলে তো গেঞ্জি খুলেই ফেলি, তারপর হচ্ছে মানে তাকে এক্সপোজ করা হয়, মানে এই যে কথাটা বললাম এই কথাটা হচ্ছে তার থেকে অনুমতি নিলাম। এবং টিচার আবার কান পেতে থাকে এভাবে, অনুমতি নিচ্ছ কিনা, অনুমতি না নিলে অনুমতি তো নিলা না, তুমি তো ফেল, কারণ অনুমতি না নিলে ফেল। এবং বিদেশের ব্যাপারে এটা স্ট্রিক্ট, কারণ তুমি যখন বিদেশে যাবা, আমেরিকা বা ইউরোপে, তুমি একটা রোগীর গায়ে হাত দিতে পারবে না জীবনে তার অনুমতি ছাড়া। তো এখন তারপর রোগীকে এক্সামিনেশন করা, তো ক্লিনিক্যাল এক্সামিনেশনে একটা পার্ট বা জেনারেল এক্সামিনেশন, নর্মালি আমরা এনিমিয়া দেখি, জন্ডিস দেখি, টেম্পারেচার দেখি, তো এখানে টেম্পারেচার দেখা লাগে। ধরো আমাদের এক্সিলারি রিজনে দেখে টেম্পারেচার দেখে, বা আমাদের মাউথের এই জায়গায় টেম্পারেচার দেখে। সো এই যে টেম্পারেচার দেখার সময় এখন টেম্পারেচার দেখছে, দেখার পর এখন বেশিরভাগ ফ্রেন্ডরা টেম্পারেচার দেখে, দেখার পর টিচার এসে জিজ্ঞেস করে এই বলো রোগীর কী কী পাইছো। এখন এটা আবার ইংরেজিতে বলার আগে যে অন এক্সামিনেশন আই ফাউন্ড no anemia, no jaundice, temperature is 100 ডিগ্রি সেলসিয়াস। এখন যখন কেউ বলে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, তখনই তো টিচার খেপা যে কি 100 ডিগ্রি সেলসিয়াস, মানে ব্যাপারটা হচ্ছে আমরা তো নর্মালি সেলসিয়াসটা বেশি আমাদের লাইফে বা ইন্টার পর্যন্ত সেলসিয়াসটা ইউজ করার কারণে মুখে সেলসিয়াস চলে আসে। তো আলটিমেটলি আমাদের দেহের তাপমাত্রা কিন্তু আমরা সেলসিয়াস স্কেলে মাপি না, আমরা দেহের তাপমাত্রা কোন স্কেলে মাপি? ফারেনহাইট স্কেলে মাপি। আচ্ছা, তো একটু বড় করে লিখতে বলছে। তো দেখা যায় আমাদের এই হচ্ছে যে আমাদের 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। কে জানি বললো যে রোগী বলবে গেট আউট। সরকারি মেডিকেল কলেজগুলোয় যেগুলো আছে সেখানে রোগী গেট আউট বলার কোনো উপায় নেই। যেমন আমাদের মেডিকেল কলেজের নাম হচ্ছে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, তার মানে কি আমারটা আগে কলেজ তারপর হসপিটাল। এবং তুমি যখন একটা কলেজ মানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি হবে, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উচ্চমানের মেডিকেল কলেজ বা এটাকে আমরা বলি টার্সিয়ারি লেভেল অফ হসপিটাল। এইসব হসপিটালে ভর্তি হলে তোমাকে অবশ্যই স্টুডেন্টদের এক্সামাইন করতে দিতে হবে যে না তুমি বাউন্ড স্টুডেন্টকে এক্সামাইন করতে দিবা, তুমি এটা প্রতি বাউন্ড। আর যদি হচ্ছে যে না দেয় রোগী, তখন হচ্ছে যে অনেক সময় রোগীকে ধমকি মারে টিচাররাই, তোমার কিন্তু হচ্ছে কাইটা দিব, তোমাকে কিন্তু রিলিজ দিয়ে দিব। কারণ সরকারি মেডিকেল কলেজে রোগীরা থাকে তারা কি পরিমাণ সুবিধা পায় জানো? অনেক রোগী ফ্রি সরকারি মেডিকেল কলেজে থাকে, যে ভাল লাগে সরকারি মেডিকেল কলেজে থাকতে। কেন? সরকারি মেডিকেল কলেজে থাকলে তো একে তো সিট ভাড়া নেই, 20 টাকা সিট ভাড়া, তো এর ওপর আবার হচ্ছে তোমার 3 বেলা খাবার পাওয়া যায়। সকালবেলা কি খাইতে দেয় জানো? সকালবেলা দেয় পাউরুটি, ডিম, কলা, জেলি। তারপর দুপুর আর রাতে তো খাবার আসি, মাছ থাকে, মুরগি থাকে, গরু থাকে মাঝে মাঝে, তো 3 বেলা খাবার। তো যারা ধর একদম গরিব ছিন্নমূল মানুষ তারা কি 3 বেলা খাবার পাইতেছে, আরে সরকারি মেডিকেলে 3 বেলা খাবার পাইতেছি, ফ্রি ওষুধ পাচ্ছি, কোনো খরচ তো সরকারি মেডিকেল কলেজে নেই। একবার বেড পেয়ে গেলে আর কেউ বেড ছাড়তে চায় না। আবার একটা মজার ব্যাপার আছে যে ধরো তোমাকে আমি একটা ঘুষি দিলাম,
ধর হচ্ছে তোমার একটা ঘুষি দিছে, ঘুষি দিয়ে তোমার এই জায়গায় অনেক ব্যথা পেয়েছে, তুমি করবে কি হাসপাতালে গিয়ে বসে থাকবা। হাসপাতালে গিয়ে বসে থাকার যদি তুমি 14 দিন হসপিটালে বসে থাকতে পারো, 14 দিন হসপিটালে বসে থাকতে পারলে, সরি 21 দিন হসপিটালে বসে থাকতে পারলে, তুমি যদি হসপিটাল থেকে আনতে পারো যে 21 দিনের আমি হসপিটালে ভর্তি হওয়া লাগছে, এবং তুমি কি বলবা যে সাদব ভাই আমার ঘুষি দিয়েছে এই জন্য আমার হসপিটালে 21 দিন ভর্তি হয়ে থাকা লাগছে, এটাকে আমরা গ্রিভিয়াস হার্ট বলি। এবং এটার ফলে একটা ব্যক্তি, তখন তুমি আমার নামে একটা মামলা দিতে পারবে এবং ওই মামলায় আমার প্রায় 7 বছরের জেল হবে। সো এই জন্য অনেকে হসপিটালে বসে থাকে যে না যাবো না, প্লিজ আমাকে ছাড়েন না। তারপর অন্য মানুষ দিয়ে, পলিটিক্যাল মানুষ দিয়ে হচ্ছে যে বলায় যে না এই রোগী ছাড়া যাবে না, মানে ভালো রোগীকেও হসপিটালে রাখার জন্য ডক্টরের উপর প্রেশার দেয় এক্সটার্নাল। আচ্ছা যাই হোক, সো 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস বা এখান থেকে 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের নর্মাল টেম্পারেচার। যদি আমাদের দেহের তাপমাত্রা 38.3 ডিগ্রি সেলসিয়াস বা 99.5 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, হ্যাঁ 38.3 ডিগ্রি সেলসিয়াস বা 99.5 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তখন আমরা একে বলি হচ্ছে জ্বর, বা জ্বরের ইংরেজি হচ্ছে হাইপার। হাইপার মানে বেশি, তাপমাত্রা ইংরেজি হচ্ছে থার্মিয়া, বা আমরা জ্বরকে বলি পাইরেক্সিয়া। মেডিকেল টার্মিনোলজিতে জ্বর মানে কি পাইরেক্সিয়া। আর কোনো কারণে টেম্পারেচার যদি আমাদের 95 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটের নিচে নেমে যায়, সেলসিয়াসে কত হয় হিসাব করে নিও, একে আমরা বলি হাইপোথার্মিয়া। এবং ওই যে ডিসকভারি দেখো না, ডিসকভারি দেখলে বলে না যে কি জানি ওই লোকটার নাম পোড়া ভাল্লুক, সে বলে না আমার খুব শীত লাগছে, আমি মনে হয় হাইপোথার্মিয়ায় চলে যাব। সো এই যে ডিসকভারিতে যে বলে এই হাইপোথার্মিয়া আসলে আমাদের তাপমাত্রা 95 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তখন আমরা দেখে 95 না, দেখা যায় যে আমাদের এই 37 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই, সরি 36 তো হ্যাঁ 35 এর নিচে নামলেই আমরা হাইপোথার্মিয়াতে চলে যাই। এটা হবে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, সরি 35 ডিগ্রি সেলসিয়াস বা 95 ডিগ্রি ফারেনহাইট। এখানে যদি চলে যায় তখন আমরা বলি হাইপোথার্মিয়া বলি। তো হাইপোথার্মিয়া শীতকালে হয় আমাদের অনেকের, যে মানে প্রচণ্ড শীতের দেশে হাইপোথার্মিয়া হয়েছে, যেমন চীন ভারতের কনফ্লিক্টে কিছু হচ্ছে ভারতীয় সৈন্য মারা গেল না, বেশিরভাগ কিন্তু হাইপোথার্মিয়ায় মারা গেছে। ওটাতে হিমালয়ের মধ্যে, লাদাখ যেটা হিমালয়ের মধ্যে যুদ্ধটা হয় এবং গালওয়ান ভ্যালিতে যে যুদ্ধটা হয়েছে, সো দ্যাটস ওয়াই হাইপোথার্মিয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা মেডিকেলীয় টার্ম। হাইপোথার্মিয়া হলে পেশেন্টকে যেভাবেই হোক শরীর গরম করার ব্যবস্থা করতে হয় পেশেন্টকে যদি বাঁচাইতে হয়, নাহলে আমাদের পুরো বডি একটা ইরিভার্সেবল স্টেজে, মানে সিম্প্যাথেটিক ড্রাইভে চলে যেয়ে হচ্ছে যে ভেগাস নার্ভ দ্বারা ব্লক হয়ে নানা ঝামেলা হয়, আলটিমেটলি পেশেন্ট মারা যায়। সো দ্যাটস ওয়াই টেম্পারেচার মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। এবং টেম্পারেচার মেনটেন করার কেন্দ্র আমাদের বডি থেকে, টেম্পারেচার নিয়ন্ত্রণ করার কেন্দ্র হচ্ছে আমাদের বডিতে এই হাইপোথ্যালামাস, আমাদের বডিতে টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। আচ্ছা তোমাদের আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে আমাদের রক্ত যদি কেউ খাও, যে রক্ত যদি তুমি খায়া ফেলো অ্যাক্সিডেন্টালি, রক্তের স্বাদ দেখবা হবে কি নোনতা হবে। কি স্বাদ হবে রক্তের স্বাদ? নোনতা স্বাদের রক্ত। এখন নোনতা স্বাদের রক্ত কেন হবে, যে রক্তের স্বাদ কেন নোনতা? কারণ হচ্ছে যে অজৈব লবণ থাকে রক্তের মধ্যে। কোন ধরনের লবণ থাকে? অজৈব লবণ। অজৈব লবণের উপস্থিতির কারণে রক্তের স্বাদ হয় নোনতা হয়। অজৈব লবণের কারণে হচ্ছে যে রক্তের স্বাদ কি হয়? নোনতাকার হয় রক্তের স্বাদ। এবং একটা প্রশ্ন আসলে যে রক্ত ভুলে খায়া ফেললে কি হবে? রক্ত ভুলে খায়া ফেললে খুব বেশি সমস্যা, অল্প একটু খায়া ফেললে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, বাট ইচ্ছাকৃতভাবে খাওয়া যাবে না। মোস্ট প্রবাবলি ইচ্ছাকৃতভাবে রক্ত খাওয়া ইসলামে হারাম, বা হচ্ছে হারাম না হলেও মাকরু হওয়ার কথা। তারিকুল ভালো বলতে পারবে আমাদের, যেহেতু তারিকুল হচ্ছে যে তারিকুল আছে, আসিফ ইকবাল আছে, ওরা ভালো বলতে পারবে। সে রক্ত খাওয়াটা ইচ্ছাকৃতভাবে তো খাওয়া যাবেই না মুসলমান হিসাবে। অনিচ্ছাকৃতভাবে হচ্ছে যে যদি তোমার বাই এনি মিনস মুখে ঢুকে যায়, যেমন আমাদের মেডিকেলে আমরা যারা আছি আমাদের কিছু টেস্ট করা লাগে, কিছু টেস্ট মানে ফিজিওলজি ল্যাবে কিছু টেস্ট করা লাগে। এরকম একটা পাইপ থাকে লম্বা, ওটার মধ্যে ফু দিয়ে এভাবে টেনে হচ্ছে রক্ত উঠানো লাগে। সেইভাবে টাইনা রক্ত উঠাইতে গেলে দেখা যাচ্ছে তাও আবার একটা রেঞ্জ পর্যন্ত, নির্দিষ্ট একটা রেঞ্জ পর্যন্ত উঠাইতে হবে। এখন হয় কি, টান দিছো, জোরে টান দিলে ওই রেঞ্জের উপরে উঠবে, আস্তে টান দিলে ওই রেঞ্জের নিচে থাকবে, মানে ওই রেঞ্জে জীবন আসে না। তো ওই রেঞ্জের জন্য টান দিতে গিয়ে অনেক সময় মুখে চলে যায়। তো সাথে সাথে কুলি করে নেওয়া বেটার।
এবং যদি বাই এনি মিনস তোমার পেটে চলেও যায় HCl দ্বারা ডিগ্রেডেড হয়ে যাবে। সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, মানে জ্বর ইংরেজি হাইপারথার্মিয়া বা পাইরেক্সিয়া, এই তিনটে আমাদের জ্বরের ইংরেজি, ঠিক আছে। জ্বর ইংরেজি পাইরেক্সিয়া, ঠিক আছে। আমরা তোমরা ম্যালেরিয়াতে পড়ছো না, তোমাদের টিচাররা পড়াইছে কিনা আমি জানি না, ম্যালেরিয়াতে পড়াইছে না যে পাইরোজেনের প্রভাবে জ্বর আসে। এই যে পাইরোজেন, এই পাইরোজেন আসলে কি করে, পাইরেক্সিয়া করে, ঠিক আছে। এবং জ্বর না হওয়ার জন্য যে আমরা ট্যাবলেটগুলা খাই, মানে ধরো প্যারাসিটামল, ইন জেনারেল প্যারাসিটামল কিন্তু তাহলে কি জ্বর কমায়, তার মানে কি পাইরেক্সিয়া কমায়। দ্যাটস ওয়াই প্যারাসিটামলকে কিন্তু আমরা বলি অ্যান্টিপাইরেটিক, মানে হচ্ছে তার মানে হাইপোথ্যালামাস হচ্ছে যে এই পাইরেক্সিয়া হয় কিসের প্রভাবে, এই পাইরেক্সিয়া হয় পাইরোজেনের প্রভাবে, পাইরোজেন এর প্রভাবে হয়, ঠিক আছে। আর অনেক ফ্যাক্টর আছে, মেইনলি পাইরোজেনটাকে মানে ডমিনেটলি পাইরোজেনটাকে বোঝা যায়। আচ্ছা, তো এই গেল আমাদের রক্তের কথা। এতটুকুর মধ্যে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। এবার আসা যাক, আমাদের রক্ত চলার জন্য তো কিছু লাগবে, তাই না? আমাদের রক্ত চলার জন্য কিছু লাগে, তাদেরকে আমরা বলি রক্তবাহিকা। রক্ত চলার জন্য আমরা যাদের লাগে তাদেরকে আমরা বলি রক্তবাহিকা, বা ইংরেজিতে আমরা একে বলি হচ্ছে ব্লাড ভেসেলস। তো রক্তবাহিকা আমাদের তিন টাইপের পাওয়া যায়। একটাকে আমরা বলি হচ্ছে ধমনী, বা ইংরেজি হচ্ছে আর্টারি। একটা হচ্ছে আমাদের শিরা, ইংরেজিতে যাকে আমরা বলি ক্যাপিলারি। একটা হচ্ছে আমাদের কৌশিক জালিকা, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিলারিস বা ক্যাপিলারি বলি, ঠিক আছে, যেহেতু এক বচন ইউজ করতেছি আমরা, ঠিক আছে। তো এই তিনটা জিনিস আমরা দেখতে পাই আমাদের দেহের ভেতর, এরা হচ্ছে রক্ত সঞ্চালনে সাহায্য করে। সো আমি যদি একটু ছবি আঁকা তোমাকে বুঝাই, যে ধরো এটা হচ্ছে আমাদের হার্ট, এটা কি আমাদের ধরো হার্ট, এটা হচ্ছে আমাদের একটা কোষ, হ্যাঁ, এটা একটা কোষ, ওকে। এই হার্ট থেকে, হৃৎপিণ্ড থেকে রক্ত আসবে, যার মাধ্যমে রক্ত আসবে না, সাবাহ, পাইরোজেন নিষ্ক্রিয় না, ক্যাপিলারি তো কৌশিক জালিকাই লিখছি, পাইরোজেন নিষ্ক্রিয় না, পাইরোজেন সক্রিয়। আচ্ছা সরি আল্লাহ, এখানে ক্যাপিলারি লিখছি, সরি, ভেইন হবে, শিরা মানে ভেইন, সরি, শিরা মানে ভেইন আর কৌশিক জালিকা মানে ক্যাপিলারি, হ্যাঁ, এবার ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে যে এই হার্ট থেকে হচ্ছে কোষে যা আসে তা হচ্ছে আমাদের কি, তাকে আমরা বলি হচ্ছে আর্টারি বলি, ঠিক আছে, আর্টারি। কোষ থেকে হার্টে যাওয়া যায়, তাকে আমরা বলি হচ্ছে শিরা বলি, তাই না, তাকে আমরা বলি ভেইন। এবং এই দুইটার মাঝখানে যে সংযোগটা থাকবে, এই দুইটার মাঝখানে যে সংযোগটা পাওয়া যায়, সেই সংযোগটাকে আমরা বলি হচ্ছে কি, সেই সংযোগটাকে আমরা বলি কৌশিক জালিকা। সেই সংযোগটাকে আমরা কি বলি, সেই সংযোগটাকে আমরা বলি কৌশিক জালিকা বা ক্যাপিলারি। নর্মালি আমাদের ধমনী দ্বারা যে রক্তটা আসে সেটা অক্সিজেন সমৃদ্ধ।
নর্মালি আমাদের শিরা দিয়ে যে রক্তটা, তার মানে এখান দিয়ে রক্ত আসে, ঠিক আছে, আর শিরা দিয়ে যে রক্তটা চলে যায় নর্মালি সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হয়। তো এটা হচ্ছে আমাদের নর্মাল একটা রক্তবাহিকার ছবি। আর এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের কৌশিক জালিকা। তার মানে কৌশিক জালিকা আলটিমেটলি কি করছে? কৌশিক জালিকা আলটিমেটলি তার কাজ হচ্ছে যে এই কোষের ভেতর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা নিশ্চিত করা। কারণ খেয়াল করে দেখো, আমরা যদি কোষটাকে আরেকটু বড় করি, ঠিক আছে, আমি কোষটাকে একটু বড় করতেছি, কোষটাকে একটু বড় করলাম, কোষটাকে আমি একটু বড় করি। আমি যদি কোষটাকে একটু বড় করি তাহলে তোমরা এই ব্যাপারটা একটু ক্লিয়ার হবা। তো কোষটাকে আমরা আরেকটু বড় করতেছি, যে আসলে এই জায়গায় কি হয় একটা কোষের ভেতর। তো আলটিমেটলি এটা যদি আমাদের একটা কোষ হয়, তার মানে এই কোষের ভেতর ধরো এই আগের মতোই আমরা একটা কৌশিক জালিকা আঁকলাম। আঁকলে কি হয়, এই যে ধরো আমাদের ধমনীর যুক্ত কৌশিক জালিকার যে অংশ, এখান থেকে অক্সিজেনগুলো বের হয়। অক্সিজেনগুলো বের হয়ে আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া আছে না, আমাদের মাইটোকন্ড্রিয়া আছে না, এই মাইটোকন্ড্রিয়া কি করে, এই অক্সিজেনকে শ্বসন প্রক্রিয়ায়, অন্তঃশ্বসন প্রক্রিয়ায় এই অক্সিজেনকে ব্যবহার করে। অক্সিজেনকে ব্যবহার করে কি তৈরি করে? এটিপি তৈরি করে। আমরা জানি গ্লুকোজ ভাঙা, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সহ নানা ধাপে কি তৈরি হয় আমাদের? তৈরি হয় আমাদের অক্সিজেন তৈরি হয়, এই মানে শক্তি উৎপন্ন হয়। এবং এই শক্তি উৎপাদনের সময় কি তৈরি হয় সাথে? শক্তি উৎপাদনের সময় সাথে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড শিরায় চলে আসে। তার মানে আমাদের অক্সিজেনটা কোষে বের হয়, কোষে বের হয়ে অক্সিজেনটা আমাদের মাইটোকন্ড্রিয়ার সাথে বিক্রিয়া, মাইটোকন্ড্রিয়ার হেল্পে শক্তি উৎপাদন করে এবং এখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে আমাদের এই কার্বন ডাই অক্সাইডটা তারপর শিরার মাধ্যমে চলে যায়। এখন কথা হচ্ছে যে অক্সিজেন আসলো, কার্বন ডাই অক্সাইড যে গেল, এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা কিভাবে নিয়ন্ত্রিত হয়? এই পুরো প্রসেসটা ব্যাপন প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয়। মানে হচ্ছে যে এই পুরো প্রসেসটার মধ্যে অভিস্রবণিক চাপ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বা এই পুরো প্রক্রিয়ায় হচ্ছে যে চাপটা খুবই, অভিস্রবণিক চাপ, চাপ কথাটা খুব ইম্পর্টেন্ট, যে চাপ বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে, ঠিক আছে। সো এইভাবে পুরা জিনিসটা পরিবাহিত হয়। সো দেখা যায় হার্টে যখন থাকে তখন আমাদের অক্সিজেনের চাপটা হয়তো বেশি থাকে, হয়তো অক্সিজেনের চাপটা এখান থেকে বেশি থাকে, এখানে যখন আসে চাপ কমে যায়। আর অক্সিজেন কিসের মাধ্যমে, আর অক্সিজেন কিসের মাধ্যমে আমাদের পরিবাহিত হয়? আমরা জানি হিমোগ্লোবিনের সাহায্যে পরিবাহিত হয়। যে অক্সিজেন পরিবাহিত হয় কার সাহায্যে? অক্সিজেন পরিবহন হয়। অক্সিজেন পরিবহন হয় কিসের সাহায্যে? অক্সিজেন পরিবহন হয় হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের সাথে। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন আর চারটা হিমোগ্লোবিন আর এখনো অক্সিজেন মিলে তৈরি করে অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন তৈরি করে আমাদের এই পুরা দেহে হচ্ছে অক্সিজেনটা পরিবাহিত। ল্যাপটপ বাবা জি অফ হয়ে যায় কেন বারবার? জিএম প্রোম আজকে অনেকদিন পর আমাদের সাথে ক্লাস করতেছে। তো এই যে আমাদের অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়, এবার এই অক্সি হিমোগ্লোবিনটাও একটা হচ্ছে যে আমরা বলি অস্থায়ী যৌগ। এই অক্সি হিমোগ্লোবিনটা একটা কেমন যৌগ? অস্থায়ী যৌগ। কেমন যৌগ? একটা অস্থায়ী যৌগ। এটা অক্সি হিমোগ্লোবিন হচ্ছে যে এই যে হিমোগ্লোবিন আর অক্সিজেন মিলে অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে। এটা কখন তৈরি হবে? চাপ বেশি থাকলে। আর চাপ যদি কমে যায়, কমে গেলে হচ্ছে যে ধরো চাপ কমে গেছে, চাপ কমে গেলে কি হবে? অক্সি হিমোগ্লোবিনটা ভেঙে আমাদের হিমোগ্লোবিন আর হচ্ছে অক্সিজেন তৈরি হয়, তখন এই অক্সিজেনটা আমাদের কোষের মধ্যে বের হয়ে যায়। তার মানে খেয়াল করে দেখো, এই অক্সি হিমোগ্লোবিন যে যৌগটা তৈরি হয় সেটা কিন্তু একটা অস্থায়ী যৌগ। এই অস্থায়ী যৌগের কারণে আমাদের কি হচ্ছে? হিমোগ্লোবিন আর অক্সিজেনটা, অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে। কখন তৈরি হবে? যখন আমাদের চাপটা বেশি থাকবে। আর চাপ যখন কমে যাবে তখন আমাদের আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আমাদের অক্সি হিমোগ্লোবিন ভাঙা আবার হিমোগ্লোবিন আর অক্সিজেন তৈরি হবে। সো পুরো বডিতে আসলে চাপের খেলা খুব ভালো চলে। তো হচ্ছে যে এই দুনিয়ায় তো আসলে চাপের খেলা না, তোমাদের চাপ দিলে তোমরা পড়ালেখা করো, চাপ না দিলে তোমরা পড়ালেখা করো না। সো প্রেশার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। প্রেশার থাকা ভালো। যারা বলো যে প্রেশার থাকে কেন, এত কেন প্রেশার, তোমার বডিতে যদি প্রেশার না থাকে তুমি কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে।
এখন আমরা যেটা জানবো যে আমরা শিখবো হচ্ছে ধমনী আর শিরার পার্থক্য। আচ্ছা, একটা জিনিস আরেকটা যেটা একটু বলতে চাই, যে ধমনী যে আর্টারি, এই আর্টারি মানে হচ্ছে আমরা বলতেছি ধমনী। কিছু টার্ম আছে, আর্টারি মানে আমরা বলতেছি হচ্ছে ধমনী। সেই আর্টারিটা যখন মোটা হয়ে যায়, মোটা বা অনেকগুলা ধমনী একসাথে সম্মিলিত হয়ে যায়, আর্টারিটার ধমনীটা যখন সবচেয়ে মোটা থাকে, আমাদের এই ধমনীটা যখন সবচেয়ে মোটা থাকে তখন আমরা তাকে কি বলি, আমাদের পুরা বডিতে সবচেয়ে মোটা যে ধমনীটা, সেই ধমনীটার নাম কিন্তু মহাধমনী। সেটার নাম কিন্তু মহাধমনী। আমাদের হৃৎপিণ্ড থেকে বের হয়, ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল অফ ইউর হার্ট বের হয় কি মহাধমনী। সো মহাধমনী আমাদের হচ্ছে সবচেয়ে মোটা যে ধমনী, সেই মোটা ধমনীটাকে আমরা কি বলি, মহাধমনী বলি। তার মানে হচ্ছে আমরা এই জায়গাটা মুছি, যেটাকে আমরা কি বলি, মহাধমনী। বা ইংরেজিতে আমরা কি বলি, ইংরেজিতে আমরা বলি এখানে অ্যাওর্টা, অ্যাওর্টা বলি আমরা, কারণ এই অ্যাওর্টা টার্মটা পাবা সামনে গেলে। আবার ধমনী যদি আমার ছোট হয়, যে ধমনীটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ধমনীটা যখন মানে কি ছোট বড় বুঝাচ্ছে, মোটা ছোট, আচ্ছা মোটা না বলে আছে এটাকে চিকুন বলা যায়। তার মানে এখানে আসলে পুরুত্ব নিয়ে কথা হচ্ছে, যে ধমনী ধরো এই পুরুত্বের, যদি এটা এত মোটা পুরুত্বের পাইপ হয়ে যায় তখন তাকে আমরা বলি ধমনিকা। আর পুরুত্ব যদি কমে যায় তখন আমরা বলি মহাধমনী। মানে পুরুত্ব বেড়ে গেলে আমরা সবচেয়ে মোটা যে ধমনীটা আমাদের বডির, তাকে আমরা বলি মহাধমনী বা ওটা বলি। আর যদি পুরুত্বটা কমে যায়, ও চিকুন হয়ে যেতে থাকে ধমনী, তাকে আমরা তখন বলি ধমনিকা বলি বা আর্টারিয়ল। এখন আমাকে কেউ একজন বলো তো, এই ধমনিকা টার্মটা তোমরা তোমাদের জুলজি বইয়ের কোন জায়গায় পাইছো? এই ধমনিকা টার্মটা তোমরা তোমাদের জুলজি বইয়ের কোন জায়গায় পাইছো? হ্যাঁ হ্যাঁ, ইয়া হবে 4O2 হবে। হবে অক্সিজেন পরিবহনটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিলে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। কখন তৈরি করবে? যখন হৃৎপিণ্ডে ফুসফুসে, বিশেষ করে ফুসফুসে অধিক চাপ থাকবে তখন অক্সিহিমোগ্লোবিন তৈরি করবে। কিন্তু আমাদের এই কোষগুলা যখন আসে, কোষের চাপ কমে যায়, মানে এখানে ব্লাড প্রেশারটা কমে যায়, রক্তের চাপ যখন কমে যায় তখন হচ্ছে কি হয়, এই অক্সিহিমোগ্লোবিন ভাঙা হিমোগ্লোবিন আর অক্সিজেন, তো হিমোগ্লোবিন তো রক্তেই থাকে, অক্সিজেন কি করে ব্যাপন প্রক্রিয়ায় এই কোষে চলে যায়, কোষে গিয়ে অক্সিজেন মাইটোকন্ড্রিয়ার সাথে মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। বলেন এই ধমনিকা টার্মটা আপনাদের বইয়ের কোথায় পাইছেন? ধমনিকা শোষণে পাইছো? কি ধমনিকা পাইছো? শোষণে ধমনিকা থাকে, শোষণে ধমনিকা থাকবে কেন? এখানে তো শিরা থাকবে, শোষণে তো ধমনিকা থাকার কোনো প্রশ্নই আসে না। ইয়েস, কিডনিতে। কিডনিতে তোমরা পড়ছো কিনা মনে নাই, আমি তো পড়াইনি, তোমরা পড়ছো কিনা আমি জানি না। তোমরা গ্লোমেরুলাস যখন পড়ছো সেখানে পড়ছো না যে এফারেন্ট আর্টারিয়ল, ইফারেন্ট আর্টারিয়ল, বহির্বাহী ধমনিকা, অন্তবাহী ধমনিকা, মনে পড়ছে? পাইরোজেনটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। যখন আমাদের বডিতে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য বা ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে শ্বেত রক্তকণিকা পাইরোজেন নামক একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যেটা আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাসে গিয়ে আমাদের হাইপোথ্যালামাসকে সিগন্যাল দেয়, বড় ভাই গ্যাঞ্জাম তো লাগিয়ে গেছে দেহের ভেতরে, এক কাম করো, দেহের তাপমাত্রাটা বাড়ায় দাও। সো এই যে হাইপোথ্যালামাসে তাপমাত্রা বাড়ানোর নির্দেশ দেয়, হাইপোথ্যালামাস তাপমাত্রা বাড়িয়ে দেয়, এইটাকে আমরা বলি পাইরেক্সিয়া বা জ্বর বলি। আর ভেইন মানে তো আমরা জানি শিরা, মোটা যে শিরাগুলো আছে
তাকে আমরা বলি হচ্ছে মহাশিরা বা ইংরেজিতে আমরা বলি ভেনা কাভা বলি। তোমরা পাবা ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, ঠিক আছে। আর যখন এরা চিকুন হয়ে যায় তখন আমরা তাকে বলি উপশিরা বা ভেনিউল। তো আমাদের পুরুত্ব কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। ধমনীর শিরা ধরো মহাধমনীর পুরুত্ব এতটুকু, তারপর যে ধমনী তৈরি হয় তার পুরুত্ব এতটুকু, তারপর পুরুত্ব আরো ছোট, তো পুরুত্ব আস্তে 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 চিকন হইতে থাকে। এবং আমাদের ব্রেইনে যে ধমনিকা উপশিরা এরা যে থাকে আমাদের ব্রেইনের ভেতর, এগুলো অনেক চিকুন 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 থাকে। এই জন্য কিন্তু আমাদের ব্রেইনের যে রক্তনালী আছে এদের আকৃতি অনেক চিকুন চিকুন হয়। এই জন্য যাদের হাই প্রেশার থাকে বা উচ্চ রক্তচাপ থাকে তাদের ক্ষেত্রে কি এই পাতলা রক্তনালীগুলা অতিরিক্ত রক্তচাপে ছিঁড়ে যেতে পারে। এই জন্য যাদের হাই প্রেশার থাকে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। স্ট্রোক মানে আসলে কি আমাকে কমেন্টে কেউ একজন জানাও। স্ট্রোক, প্রথম কথা স্ট্রোক কোথায় হবে? স্ট্রোক হবে হচ্ছে মস্তিষ্কে হবে। স্ট্রোক দুই টাইপের, একটা হচ্ছে রক্ত ক্ষরণের ফলে হয়, বড় করে লিখতে পারছে, রক্ত ক্ষরণের ফলে হয়, আরেকটা হচ্ছে রক্ত সরবরাহ না পাওয়ার কারণে হয়। এটা একদম বেসিক নলেজ। স্ট্রোক হয় মস্তিষ্কে আর হার্ট অ্যাটাক হয় কোথায়? হৃৎপিণ্ডে হয়। তো স্ট্রোক দুই টাইপের হতে পারে। তোমরা মেইনলি জানো যে রক্তক্ষরণের ফলে হয়, রক্তক্ষরণ ছাড়াও রক্ত সরবরাহ না পাওয়ার কারণেও স্ট্রোক হতে পারে। রক্তক্ষরণের ফলে স্ট্রোকটা কোথায় হয়? যে বললাম যে হাই প্রেশারের যারা রোগী আছে তাদের কি হয়, ব্লাড ভেসেল ছিঁড়ে যায়। প্রেশার যখন অতিরিক্ত হয়ে যায়, ধরো 180 200 এরকম যখন প্রেশার হয়, তোমাদের বাবা আমাদের যাদের হাই প্রেশার আছে তাদের দিকে এক্সট্রা নজর রাখবা যে প্রেশার যখন বেড়ে যাবে, প্রেশার বেড়ে গেলে কি হবে, এই যে রক্তনালীগুলো আছে তারা ফেটে যেতে পারে। রক্তনালী যদি ফেটে যায়, রক্তনালী ফেটে গেলে আলটিমেটলি কি হবে, রক্তগুলা ছড়ায় যাবে। রক্তনালী দিয়ে যতক্ষণ রক্ত যায় ততক্ষণ সেই রক্তটা ব্যবহার করতে পারে আমাদের কোষগুলা। আর রক্ত যদি ছড়ায় যায় তখন হচ্ছে সেই রক্তটা ইউজ করতে পারে না। যেমন লাইফ অফ এ পাই মুভি যদি দেখে থাকো, এখানে দেখবা যে ছেলেটা সমুদ্রে হারায় গেছে, সমুদ্রের চারপাশে কত পানি, বাট সেই পানিটাকে সে খাইতে পারতেছে না। কেন পারতেছে না? পানিটা হচ্ছে ক্ষারীয় পানি বা তার শোষণ অনুপযোগী পানি, সে সেই পানিটা পান করতে পারবে না। ঠিক তেমনি আমাদের রক্তক্ষরণের ফলে আমাদের মস্তিষ্কে রক্ত ছড়ায় যায় এবং আমাদের রক্তনালীগুলো ছিঁড়ে গেছে। সো ওই রক্তনালীটা যে জায়গায় সরবরাহ দিত সেই জায়গায় তো পানি পাবে না। তোমার বাসায় পানির যে পাইপ আছে সেই পাইপ যদি মাঝখান দিয়ে ফেটে যায়, তোমার বাসায় পানি আসবে না, লাইক দ্যাট। যেমন কিছুদিন আগে আমাদের যে মাননীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মারা গেল, তিনি কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছে। তার ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে গেছে, ছিঁড়ে যেয়ে হচ্ছে এই রক্তগুলো মস্তিষ্কে ছড়ায় গেছে। সো নিউরনগুলো রক্ত পায়নি, আলটিমেটলি নিউরনগুলো কাজ করে নেই। সেম অ্যাজ রক্ত সরবরাহ না পেলে এই যে ধমনীগুলা, এই যে ধরো আমাদের মস্তিষ্কে যে ধমনীগুলা থাকে, মস্তিষ্কের ধমনীগুলো অনেক চিকুন। এই চিকুন ধমনিকা, মস্তিষ্কের মধ্যে যে ধমনিকাগুলো থাকে, এই চিকুন ধমনিকায় যদি কোনো একটা কিছুকে আটকায় যায়, কোনো একটা ধরো আমরা একে পড়াবো তোমাদের পরে যে আমরা হচ্ছে যে একে থ্রম্বাস বলি, যে একটা রক্তগুলা একসাথে একটা এরকম বলের মতো তৈরি করে, থ্রম্বাস বলি। সেই থ্রম্বাস গিয়ে যদি আটকায় যায়, আলটিমেটলি হচ্ছে যে আমাদের এইখানে এই কোষগুলার কোনো ব্লাড সাপ্লাই পাবে না। সো রক্ত সরবরাহ না পাওয়ার কারণেও কিন্তু স্ট্রোক করতে পারে। সেই স্ট্রোক আমাদের হচ্ছে রক্তক্ষরণের ফলে হতে পারে, মানে এটাকে বলি রক্তক্ষরণ। রক্তক্ষরণ ইংরেজি জানো? রক্তক্ষরণ ইংরেজি হচ্ছে হেমোরেজ। রক্তক্ষরণ ইংরেজি কি? রক্তক্ষরণ ইংরেজি হচ্ছে হেমোরেজ। ঠিক আছে?
আচ্ছা, অনেকগুলো রক্তকণিকা মিলে একটা বলের মতো গঠন তৈরি করে, তাকে আমরা বলি থ্রম্বাস বলি। তাকে আমরা কি বলি? থ্রম্বাস। রক্তকণিকা মেইনলি প্লেটিলেট বা অনুচক্রিকা যে আছে, সেই অনুচক্রিকার কারণে এই জিনিসটা তৈরি হয়, তাকে আমরা থ্রম্বাস বলি। হ্যাঁ, থ্রম্বাস মানে রক্ত জমাট বাঁধা না। আচ্ছা, রক্ত জমাট বাঁধা মানে হচ্ছে ব্লাড ক্লটিং, মানে হচ্ছে এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে যে আমরা এই জিনিসটার নাম বলি আমরা এটার নাম হচ্ছে থ্রম্বাস। থ্রম্বাস মানে হচ্ছে রক্তকণিকা জমাট বেঁধে বলের মতো গঠন তৈরি করলে। আমাদের দেহের ভেতর নর্মালি কি রক্তকণিকা জমাট বাঁধে না। আমাদের দেহের ভেতর তো নর্মালি রক্তকণিকা জমাট বাঁধে না। কেন জমাট বাঁধে সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে পড়বো। আর রক্ত জমাট বাঁধা মানে হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, নট হচ্ছে থ্রম্বাস। মানে এটা আমি বললাম যে তোমাদের এই যে রক্ত সরবরাহ না পাওয়ার কারণে যে স্ট্রোকটা হয় সেটা এই কারণে হয়। আচ্ছা, তো আমরা মেইন যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে ধমনী আর শিরার মধ্যে যে পার্থক্যটা আছে, আমাদের মেইন যে ব্যাপার আজকে, আমাদের ধমনী আর শিরার মধ্যে পার্থক্য, ধমনী ভার্সেস শিরা। দেখো, পার্থক্য লেখার জন্য কিন্তু বর্তমানে নতুন একটা স্টাইল চলে যে জাস্ট এই দুইটা জায়গায় পার্থক্য লেখে না, এখানে একটা জিনিস অ্যাড করে যে বৈশিষ্ট্য। তো এর ফলে পার্থক্য লেখার মধ্যে কিন্তু আমাদের যে লেখা কমে যাচ্ছে। যেমন বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি প্রথমে দেই যে ধরো যাত্রাপথ, যে কোন দিক থেকে কোন দিকে যায়, ধমনী কোন দিক থেকে কোন দিকে যায়, ধমনী যায় হৃৎপিণ্ড থেকে, ধমনী যায় হচ্ছে হৃৎপিণ্ড থেকে দেহকোষ। আর শিরা কোন দিকে যায়? শিরা যায় হচ্ছে দেহকোষ থেকে হৃৎপিণ্ড। তারপর হচ্ছে যে পরিবাহিত গ্যাস, যে কোন গ্যাসটা পরিবহন করে, যে গ্যাস পরিবহন করে কি? প্রধানত অক্সিজেন। আর এখানে কি? প্রধানত কার্বন ডাই অক্সাইড। এবার আসো যে 3 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে যে লুমেন বা গহ্বর। তো লুমেন বা গহ্বরের জন্য আমি তোমাদের একটু ছবি দেখাই। যে ধরো কোথায় মাঝখানে আঁকি, মুছে দিব। ধরো এটা হচ্ছে যে ধমনী, এই ধমনীর মধ্যে এই ধমনীর প্রাচীরটা, মানে এটাকে তো প্রাচীর বলে, এই যে এটা, এই ধমনীর প্রাচীর হয় পাতলা, সরি ধমনীর প্রাচীর হয় পুরু। ধমনীর প্রাচীর কেমন হয়? পুরু হয়। ধমনীর এই যে প্রাচীর, মাংসপেশি, এরা খুব মোটা মোটা থাকে, ধমনীর প্রাচীরটা হয় পুরু। কোনো কিছু প্রাচীর যদি পুরু হয়, তার মানে ভেতরের যে ফাঁকা জায়গা লুমেন, সেটা কি বড় হবে না ছোট হবে? সেই লুমেনটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আবার শিরার ক্ষেত্রে যদি দেখো, ইনসেন্স শিরা তো সেম ব্যাসার্ধের। শিরার ক্ষেত্রে প্রাচীরটা পাতলা। শিরার ক্ষেত্রে প্রাচীরটা কি? পাতলা। তাহলে প্রাচীর যদি পাতলা হয় তাহলে গহ্বর কি হবে? প্রাচীর পাতলা হলে গহ্বর কি হবে? গহ্বর বড় হবে। এইটা কিন্তু ধমনী আর শিরা। কোয়াগুলেশন, আচ্ছা রক্ত জমাট বাঁধা নিয়ে সাবার অনেকগুলা প্রশ্ন আসতেছে আমার দিকে। রক্ত জমাট বাঁধা মানে হচ্ছে ব্লাড, আচ্ছা রক্ত জমাট বাঁধা, একে আমরা বলি হচ্ছে ব্লাড ক্লটিংও বলতে পারি বা কোয়াগুলেশনও বলতে পারো। কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশন। তার মানে খেয়াল করে দেখো, ধমনী আর শিরার মধ্যে ধমনী কিন্তু আমাদের তাহলে কি হয়? তার মানে ধমনী লুমেন আর লুমেন বা গহ্বর। আর আরেকটা কথা যেটা আছে,
প্রাচীর, তার মানে ধমনীর প্রাচীর কেমন হয়? ধমনীর প্রাচীর পুরু, তার মানে লুমেন ছোট। আর শিরার ক্ষেত্রে কি হবে? শিরার ক্ষেত্রে এই প্রাচীর কি হবে? পাতলা, তার মানে লুমেন কি হবে? বড়। ঠিক আছে, এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে করোনারি, করোনারি হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে এমন রক্তনালীকে আমরা বলি করোনারি, যারা হৃৎপিণ্ডে কি করে? রক্ত সরবরাহ করে। এই যে হৃৎপিণ্ডে যারা রক্ত সরবরাহ করে এই করোনারি, তার মধ্যে ধরো ধমনীও আছে, শিরাও আছে। এই করোনারি ধমনীতে, ধমনীটা আচ্ছা ব্লক টার্মটা না বলা উচিত না ইন জেনারেল, করোনারি ধমনীতে না তোমার হচ্ছে প্লাক বা চর্বি জমাট বাঁধে, বাঁধে, শিরাতে বাঁধে না। কেন? উত্তর দাও। কেন বাঁধে না? উত্তর দাও। করোনারি ধমনীতে প্লাক বা অ্যাথেরোমা বা চর্বি জমাট বাঁধতে পারে ধমনীতে, শিরাতে কেন বাঁধতে পারে না? যতটুকু পড়াইছি তার মধ্যে নলেজ থেকে বলো। যে নর্মালি ধমনীটা ব্লক হয়ে, এই যে আমরা হৃৎপিণ্ডের ব্যথা বলি, এমআই বা অ্যানজাইনা, হৃৎশুল, সবকিছু কিন্তু এই করোনারি ধমনীতে প্লাক বা চর্বি জমার কারণে হয়। তো করোনারি ধমনী চর্বি জমাট বাঁধতে পারে, করোনারি শিরাতে কেন চর্বি জমাট বাঁধতে পারে না? বা নর্মালি আমাদের দেহে ধমনীতে কেন এই রক্ত জমাট বাঁধে বা ধমনীতে কেন থ্রম্বাস তৈরি হয়, কিন্তু হচ্ছে শিরাতে কেন হতে পারে না? বা শিরাতে হলেও কি ইফেক্ট সেভাবে আসে? ইয়েস, ভেরি গুড। যে আমাদের এই শিরায় প্রাচীর না, মেইন কথা হচ্ছে গহ্বর। ধমনীর গহ্বরটা এত ছোট যে হচ্ছে এখানে কোনো কিছু আটকাইলেই, ধরো হচ্ছে গহ্বর ছোট, এই সাইজ, এখানে ধরো এই জায়গায় একটা চর্বি জমা হয়েছে, তার মানে কি রাস্তা বন্ধ হয়ে গেছে না অর্ধেক। আর শিরার তো জায়গায় বিশাল বড়, এতটুকু দিয়ে শিরার কিচ্ছু যায় আসে না। সো লুমেন ছোট আর বড় হওয়ার কারণে কিন্তু আমরা ধমনীতে একটা হচ্ছে বাজে মানে বাজে রকমের একটা প্রতিক্রিয়া দেখা যায়, শিরাতে একটা অ্যাডভান্টেজ আমরা পাই। আর মজার ব্যাপার হচ্ছে মানুষ মারা যায় না, মারা যাওয়ার পর আমাদের সকল রক্তগুলা শিরাতে গিয়ে জমা হয় মারা যাওয়ার পর, কারণ শিরার প্রাচীর তো হচ্ছে যে পাতলা থাকে, শিরার প্রাচীর পাতলা হওয়ার কারণে শিরাতে রক্ত জমলে শিরাটা, ধরো রক্ত গিয়ে শিরাতে জমা হলে শিরাটা বড় হইতে পারে, প্রসারিত হইতে পারে। ধমনীর মধ্যে তো প্রাচীর মোটা, ধমনী প্রসারিত করা টাফ, এই জন্য মানুষ মারা যাওয়ার পর আমাদের সকল রক্ত গিয়ে শিরাগুলার মধ্যে জমা হয়। ওকে, আচ্ছা, তো পৃথিবীতে থেকে তো মির্জাফর চলে যায়নি, মির্জাফর সব জায়গায় আছে। এই ধমনী শিরার মধ্যে একজন আছে মির্জাফর, সেই মির্জাফরের কাজ হচ্ছে মির্জাফরগিরি করা। তার মানে ধমনী পরিবহন করবে অক্সিজেন আর শিরা পরিবহন করবে কার্বন ডাই অক্সাইড। এরকম একটা এরকম একটা প্রচ্ছন্ন চুক্তি করা হয়েছিল। তো এই ধমনী, এই শিরা, তো ধমনী শিরা, এই ধমনী নর্মালি অক্সিজেন পরিবহন করার কথা, শিরা নর্মালি কি পরিবহন করার কথা? কার্বন ডাই অক্সাইড পরিবহন করার কথা। কিন্তু কথা অনুযায়ী কি পৃথিবীতে সবকিছু চলে? কথা অনুযায়ী তো পৃথিবীতে সবকিছু চলে না। যে আছে তার নাম হচ্ছে, একজনের নামের মধ্যে পালমোনারি আছে, একজনের নামের মধ্যে কি আছে? পালমোনারি। পালমোনারি নাম মানেই হচ্ছে মির্জাফর, সে মির্জাফরগিরি করবে অলওয়েজ। পালমোনারি যে ধমনী আছে, সেই পালমোনারি ধমনী আলটিমেটলি আমাদের কি পরিবহন করে? পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড বহন করে। আর পালমোনারি যে শিরা আছে, সেই পালমোনারি শিরা আলটিমেটলি কি বহন করে? সে হচ্ছে অক্সিজেন বহন করে। ঠিক আছে, তার মানে কি নাম যেটা আমি বলতেছি যে ধমনী আর শিরা, যে ধমনী মানেই অক্সিজেন, শিরা মানেই কার্বন ডাই অক্সাইড, এটা জাস্ট এই পালমোনারি কথাটার ক্ষেত্রে আমাদের কোনো যৌক্তিকতা সেটা আনে না। পালমোনারি ধমনী মানে সে কি বহন করবে? উল্টা কার্বন ডাই অক্সাইড বহন করবে। পালমোনারি শিরা মানে কি বহন করবে? পালমোনারি শিরা মানে সে অক্সিজেন বহন করবে। যদিও তার এই জন্য
ধমনী প্রসারিত হয় না এর প্রাচীরের কারণে, মাংসের যে প্রাচীরটা থাকে সেটা পুরু থাকে, সো ধমনীর মধ্যে মাংস বেশি থাকে, কোলাজেন কম থাকে। কোলাজেন এমন একটা টিস্যু যেটি স্ট্রেচ হইতে সাহায্য করে, তো ধমনীর মধ্যে মাংস বেশি, কোলাজেন কম, ধমনী স্ট্রেচ বা প্রসারিত হবে না। আর শিরার মধ্যে মাংস কম বা মাসেল স্মুথ। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ধমনীর মধ্যে, ধমনী শিরা এই জায়গায় যে মাংসপেশিটা থাকবে সেটা কোন ধরনের মাংসপেশি হবে? ধমনী শিরার মধ্যে যে মাংসপেশিটা থাকে সেটা কি স্কেলেটাল হবে, স্মুথ মাসেল হবে? অবশ্যই স্মুথ মাসেল হবে, এগুলো হয় স্মুথ মাসেল। তো এই প্রসারিত হতে পারে বেশি শিরা, যেহেতু কোলাজেন বেশি থাকে এর মধ্যে। আর চর্বি জমা হওয়ার একটা কারণ হচ্ছে যে ধমনীর প্রাচীরটা ছোট হওয়ার কারণে, চিকুন হওয়ার কারণে এর মধ্যে দিয়ে যখন যায়, আর মেইনলি অক্সিজেনযুক্ত রক্তের মধ্যে আমাদের চর্বির পরিমাণটা বেশি থাকে, মানে ধমনী দিয়ে যে রক্তটা যায় সেটা আমাদের চর্বির পরিমাণ বেশি থাকে, তারপর সেটা গিয়ে শিরাতে ফিল্টার হয়ে যায়, মানে শিরা যকৃৎ এগুলো আমাদের ফিল্টার হয়ে আস্তে আস্তে কমে। কিন্তু হচ্ছে যে ধমনীযুক্ত রক্তটা, ধমনীর মধ্যে যখন যে অক্সিজেনযুক্ত রক্তটা, সেই জায়গায় এই যে চর্বিটা আছে সেটা অক্সিজেনের সাথে রিয়াকশন করে কিছু ফোম সেল ক্রিয়েট করে, এগুলো জাস্ট শোনো জানার জন্য না, করে হচ্ছে যে আমাদের এই প্লাক তৈরিতে সাহায্য করে। ওই যে কালকে পরীক্ষা ছিল না এলডিএল, যে হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেটাই কিন্তু আমাদের এই যে ধমনীতে চর্বি জমতে সাহায্য করে। ধমনীতে চর্বি জমার মেইন ক্রিয়েটরকে আমাদের এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেটা হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াকশন করে একটা ফোম সেল গঠন করে, সেই ফোম সেল গঠন করে এই জায়গায় হচ্ছে সে ব্লক তৈরি করতে, বা অ্যাথেরোমা, অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক পড়াবো টার্মিনোলজিগুলা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে? তো এতটুকু কথা গেল। এখন রক্ত, যদি আমি রক্ত, এখন ধরো তুমি একটা টেস্ট টিউবের মধ্যে, এটা হচ্ছে একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের মধ্যে তুমি 1 লিটার রক্ত নিলা, এতটুকু পর্যন্ত আছে 1 লিটার, তুমি একটা টেস্ট টিউবের মধ্যে কতটুকু রক্ত নিলা? 1 লিটার রক্ত নিলা, 1 লিটার রক্ত নিলা। নেওয়ার পর সেই রক্তটাকে তুমি হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্রে চালনা করলা, সেন্ট্রিফিউজ যন্ত্র। সেন্ট্রিফিউজ যন্ত্রটা হচ্ছে দ্রুত চলনের জন্য মানে দ্রুত ঘুরতে পারে। সেন্ট্রিফিউজ যন্ত্রের কাজ কি? সে দ্রুত ঘুরতে পারে। এই যে দ্রুত ঘুরতে পারে, প্রায় মিনিটে 3000 বার ঘোরে, মিনিটে 3000 বার ঘুরতে পারে, হ্যাঁ সর্বোচ্চ। তো এই সেন্ট্রিফিউজ যন্ত্রে তুমি রক্তটাকে যদি 30 মিনিট চালনা করো, তখন আমাদের রক্তের মধ্যে, টেস্ট টিউব একটু বড় করেই দেখাই, রক্তের মধ্যে 3টা লেয়ার তৈরি হবে। ফার্স্টে যে লেয়ারটা তৈরি হবে, সেই লেয়ারটার মধ্যে আমাদের এই লাল যে রক্তকণিকাগুলো আছে, এই লাল রক্তকণিকাগুলো থাকবে। এই লাল রক্তকণিকাগুলোকে আমরা কি বলি? এই লাল রক্তকণিকাকে বলি আমরা লোহিত রক্তকণিকা বা আরবিসি, বা গ্রিক ভাষায় লাল মানে ইরাইথো, বা একে আমরা বলি ইরাইথোসাইট। এর পরিমাণ হচ্ছে তোমার 44%। এই পরিমাণ কত? 44%। বা ধরো এটা তো 1 লিটার ছিল, সো 1 লিটার ছিল বলে তুমি এটাকে বলতে পারো যে এটা ধরো 0.44 লিটার আসছে। হ্যাঁ, এর উপরে এতটুকু একটা লেয়ার পাওয়া যাবে, চিকুন একটা লেয়ার পাওয়া যাবে, সেই লেয়ারে কিছু জিনিস থাকবে। হ্যাঁ, সেই লেয়ারটাকে আমরা বলি হচ্ছে বাফি কোট, মেডিকেলীয় টার্ম, জাস্ট শুনে রাখো, আমরা বলি বাফি কোট। হ্যাঁ, বা এইখানে থাকে, আচ্ছা বাফি কোট বলাই দরকার নেই, এই জায়গাটায় থাকে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে WBC বা শ্বেত রক্তকণিকা, প্লাস প্লেটিলেট বা অনুচক্রিকা। কি থাকে?
ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, আর প্লেটিলেট আর অনুচক্রিকা। এদের পরিমাণ যদি তুমি করে দেখো, এদের পরিমাণ আসবে তোমার 0.01 লিটার, 0.44 লিটার, 0.01 লিটার। তার মানে এটা যদি আমি পার্সেন্টেজে করি তার মানে আসে এটা 44%। এটা যদি আমি পার্সেন্টেজে করি এটা আসে 1%। আর উপরের যে অংশটা থাকবে, এই উপরের অংশটা ধরো হচ্ছে এই এতটুকু, আমার কাছে হলুদ কালি নেই, এখানে একটা হলুদাভ তরল পদার্থ তৈরি হয়। এই হলুদাভ তরল পদার্থটাকে আমরা কি বলি, এখানে যে থাকে ধরো এতটুকু পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত যে অংশটা থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে প্লাজমা। কি বলি? প্লাজমা বা রক্ত রস। এটার পরিমাণ যদি তুমি করো, এটার পরিমাণ আসবে হচ্ছে তোমার 0.55 লিটার, মানে 1 লিটারের মধ্যে আমরা করলে 0.55 লিটার। তার মানে কয় পার্সেন্ট আসবে? আসবে হচ্ছে 55%। কত পার্সেন্ট আসবে? আসবে হচ্ছে 55%। তার মানে এই এতটুকু মিলা কত পার্সেন্ট? 45%। ও একা কত পার্সেন্ট? 55%। তার মানে একটা রক্তের মধ্যে আমাদের রক্ত রস কতটুকু থাকে? 55%। রক্ত কণিকা আমাদের কতটুকু থাকে? 45% আমাদের রক্ত কণিকা থাকে। তা এ হচ্ছে আমাদের রক্তকে সেন্ট্রিফিউজ যন্ত্রে চালনা করলে পাওয়া যাবে। তার মানে খেয়াল করো, এই নিচে কিন্তু আমাদের লোহিত রক্তকণিকার অধক্ষেপ ক্রিয়েট হয়েছে। এই যে এই জায়গাটায়, এখানে আমি যন্ত্র, একটা সেন্ট্রিফিউজ যন্ত্র দ্বারা চালনা করলে এখানে কিন্তু লোহিত রক্তকণিকার কি পড়ছে? লোহিত রক্তকণিকার অধক্ষেপ পড়ছে। তার মানে লোহিত রক্তকণিকাটা নিচে জমা হয়েছে, যে এত জোরে 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 ঘুরছে, যে লোহিত রক্তকণিকার মধ্যে যেহেতু হিমোগ্লোবিন আছে এবং হিমোগ্লোবিনের মধ্যে যেহেতু আয়রন আছে, দ্যাট মিনস এটা কিন্তু ভারী, ওজনে কি ভারী। সো দ্যাটস ওয়াই লোহিত রক্তকণিকাগুলো নিচে পড়ে গেছে। অধক্ষেপ। অধক্ষেপ ইংরেজি কি? অধক্ষেপ ইংরেজি হচ্ছে সেডিমেন্টেশন। অধক্ষেপ ইংরেজি কি? অধক্ষেপ ইংরেজি হচ্ছে সেডিমেন্টেশন। অধক্ষেপ ইংরেজি সেডিমেন্টেশন। তো তোমরা ব্লাড টেস্ট করো না, প্রায় রক্ত পরীক্ষা করো। কারো বাসায় যদি ব্লাড টেস্টের কোনো রিপোর্ট থাকে, রিপোর্ট থাকলে ক্লাস শেষে বের করে দেখবা যে রিপোর্টের উপরে বড় করে একটা জিনিস লেখা থাকে ফার্স্টে, মানে আমরা যে ব্লাড টেস্ট করি একে আমরা বলি সিবিসি। সিবিসি মানে কমপ্লিট ব্লাড টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট, যে কোন রক্তকণিকা কি কতটুকু আছে সেটা। আমি তোমাদের একটা ব্লাড রিপোর্টও দেখাবো না, কারণ আমি মনে করি যে ডক্টর হওয়া লাগবে না, সবারই এই ব্লাড রিপোর্ট সম্পর্কে কিছুটা বেসিক ধারণা থাকা উচিত। তো এই যে শ্বেত লোহিত রক্তকণিকা যে নিচে পড়ে গেল না, এই লোহিত রক্তকণিকার নিচে কতটুকু পড়ছে সেই রেটটাকে আমরা বলি ESR। ESR মানে কি হবে? যে দেখা হয় যে লোহিত রক্তকণিকা 1 ঘন্টা করা হয় কি, এরকম একটা চিকুন টেস্ট টিউবে, এরকম একটা চিকুন টেস্ট টিউবে লোহিত রক্তকণিকা রাখা হয়। লোহিত রক্তকণিকা রেখে এরকম একটা চিকুন টেস্ট টিউব নেয়, টেস্ট টিউব নিয়ে এখানে হচ্ছে যে লোহিত রক্তকণিকা ধরে এতটুকু পর্যন্ত ভরে লোহিত রক্তকণিকা রেখে দেয়। রেখে দেওয়ার পর 1 ঘন্টা এই টেস্ট টিউবটাকে দাঁড়া করায় রাখে। এরকম 1 ঘন্টা দাঁড়া করায় রেখে দেখে যে এখান থেকে কতটুকু লোহিত রক্তকণিকা নিচে জমা হয়েছে, বা উপরে কতটুকু, মানে পুরোটা তো রক্ত ছিল, ধর এটা পুরোটা রক্ত। রক্তের পর হচ্ছে যে আমার যদি দেখি যে এতটুকু লাল আছে, এতটুকু হলুদ হয়ে গেছে, তার মানে এতটুকু কি প্লাজমা, মানে কি একটু ইরাইথোসাইট নিচে পড়ছে। তো এই জন্য এই একটা টেস্ট করা হয়, এটাকে বলি আমরা ESR। সবার ব্লাড টেস্টের রিপোর্টে দেখবা উপরে সিবিসির পর ফার্স্টে ESR লেখা আছে, তার মানে কি এটা হবে ইরাইথোসাইট। অধক্ষেপ ইংরেজি কি? সেডিমেন্টেশন রেট। আমরা বলি ইরাইথোসাইট সেডিমেন্টেশন রেট। ঠিক আছে, একে আমরা বলি এই ESR বা ইরাইথোসাইট সেডিমেন্টেশন রেট, যে আমাদের কতটুকু ESR পড়ছে। এবং আমরা নর্মালি রিপোর্টে যেটা দেই সেটা 1 আওয়ারের জন্য দিই, যে ESR ইন 1 আওয়ার, 1 ঘন্টা পর ESRটা কত। এবং ESRটা আমাদের অনেক কিছু ইন্ডিকেট করে, যদিও খুব স্পেসিফিক না ESR, যে মানে ESR বেড়ে কমা। নর্মালি মেলদের ক্ষেত্রে থাকে হচ্ছে যে
10 থেকে 20 আর ফিমেলদের থাকে মেবি 8 থেকে 16, রেঞ্জ তোমাদের মনে রাখার দরকার নেই। সো হচ্ছে যে ইএসআর যদি বেশি বেড়ে যায় তখন এটা ইন্ডিকেট করে যে আমাদের বডিতে কোনো ভাইরাল ইনফেকশন, ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের ইএসআর বা ইরাইথোসাইটগুলো বেশি বেশি সেডিমেন্টেশন বা বেশি বেশি অধক্ষেপ করতেছে তাদের মধ্যে, ঠিক আছে। তার মানে আমরা এই ইএসআর এর টার্মিনোলজিটা আমরা কিন্তু তাহলে জানবো। আর কারো যদি ইচ্ছুক থাকে যে ডাব্লিউবিসি আর প্লেটিলেটকে একসাথে কি বলা হয়, এটাকে বলা হয় বাফি কোট বলে। আর এটার কালারটা দেখো, এই অংশের কালার যদি বলি তাহলে এই লোহিত রক্তকণিকার এই জায়গার কালারটা কেমন হবে, লাল হবে, তাই তো। এই বাফি কোটের এই জায়গার বর্ণটা বেশ সাদা, আর এই যে প্লাজমার বর্ণ কি, হলুদাভ। প্লাজমার বর্ণ হচ্ছে হলুদাভ বর্ণ। তো আজকের মতো এতটুকুই, আজকে আর পড়াবো না। কালকে হচ্ছে প্লাজমা আরবিসি কালকে পড়বো, এরপরে একদিন ডাব্লিউবিসি প্লেটিলেট পড়বো একদিন, তারপর লসিকা পড়বো 3 দিন, মানে মোটামুটি ব্লাড নিয়ে আমাদের 3 দিন লাগবে। এরপর হচ্ছে আমরা হার্টের দিকে যাব। তো মোটামুটি আমাদের এটা পড়ার জন্য 7-8টার মতো ক্লাস লাগা যাবে। সো এই 2টা চ্যাপ্টারই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আশা করি যে এই 2টা চ্যাপ্টার তোমাদের ভালোভাবে শিখাইতে পারবে।